হ্যালো স্টুডেন্ট, কিছুক্ষণ আগে আমরা স্যালারির একটা পার্ট করলাম। ঠিক আছে? আবার স্যালারির নেক্সট পার্ট আমরা যে লাস্ট মিনিট ফাইনাল টাস্ক দিচ্ছি, তার নেক্সট পার্ট, স্যালারির নেক্সট পার্ট। এবং এখানে তোমরা বারবার বলছি তোমাদের স্যালারি থেকে পরীক্ষায় ২৫ নাম্বারের অঙ্ক আসবে। ঠিক আছে? ২৫ নাম্বারের অঙ্কের মধ্যে অলরেডি ১০ নম্বরের যে সমস্ত অঙ্ক আসতে পারে, তার একটা কভার আপ দিয়ে দিয়েছি। এখন ১৫ নাম্বারের আমরা মক পেপারে ২ টো অঙ্ক সেট করছি। তো ২ টো অঙ্কই এখন আমি করে দিলাম, ২ টো সলিড অঙ্ক সেট করেছি। এই দুটো অঙ্ক ভালো করে হাতে ধরে বা বুঝে করে গেলে তুমি যেকোনো করতে পারবে। এটুকু আশা আমি করতেই পারি তোমাদের কাছ থেকে। এবং সমস্ত পয়েন্ট কভার আপ করা আছে এর মধ্যে। তো দেখো, তো তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি দেখতে পাচ্ছি তোমরা ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওটা লাইক করছো না। আরেকটা কথা, তোমরা কাইন্ডলি ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও বন্ধু-বান্ধব। তোমরা নিজেরাও দেখো, যাতে বন্ধুরা দেখতে পারে তাদেরকেও সেই সুযোগটা করে দাও। ঠিক আছে তো? তো এইটুকু জাস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা লাইক করো। আমি দেখতে পাচ্ছি তোমরা ভিডিও দেখছো কিন্তু সেইভাবে কেউ লাইক করছো না। লাইকটা করো যাতে আমরাও একটু মোটিভেট হয়। তাহলে নতুন ভিডিও যাতে আমরা তৈরি করতে পারি তোমাদের জন্য। চলো, সময় নষ্ট না করে আমরা অঙ্কটা আরম্ভ করে দিই। তো এখানে কি বলেছে, মিসেস মুনমুন সাহা জয়েন এএমসি লিমিটেড প্রাইভেট কোম্পানি। কবে জয়েন করেছে? ১/৮/২০ এই তারিখে জয়েন করেছে। ঠিক আছে? ইন দ্য স্কেল অফ ৬,২০০ ৯,০০০, মানে এখানে পে স্কেলের অঙ্ক দিয়েছে। তো চলো আমরা প্রথমে ওয়ার্কিংস করে নিই। ওয়ার্কিংস করব কি? বেসিক স্যালারি বের করি। ওয়ার্কিংস করে আমরা সবার প্রথম বেসিক স্যালারি বের করি। কবে জয়েন করেছে? জয়েনিং ডেট বলছে ১/৮/২০। ১/৮/২০ তে জয়েন করেছে। যেদিন জয়েন করেছে সেদিন ওর স্যালারি কত ছিল? ৬,০০০। স্কেলটা লিখে নাও। ৬,২০০, তারপর হলো কত? ৬,২০০, তারপর হলো তোমার ৯,০০০। ৬,২০০, ৯,০০০। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখন কটা বাজে? এখন ১২টা ১৭, রাত্রির ১২টা ১৭ বাজে। তোমাদের জন্য আমি এখন ভিডিও করছি। রাত ১২টা ১৭ বাজে। ঠিক আছে তো? তো একটু ভিডিওটা লাইক করো। ১২ বাজে, ভিডিওটা লাইক করো। ১/৮/২০ তে মিসেস মুনমুন সাহার স্যালারি ছিল ৬,০০০। ঠিক আছে? স্যার ইনক্রিমেন্ট কবে হয়? যেদিন জয়েনিং ডেট, ঠিক প্রতি বছর ওই ডেটে ইনক্রিমেন্ট হয়। কত করে বাড়বে? ৳২০০ করে বাড়বে যতদিন না পর্যন্ত ৯,০০০ হবে। তারপর ১/৮/২১ এ কত হবে? ৬,২০০। ১/৮/২২ এ কত হবে? ৬,৪০০। ১/৮/২৩ এ কত হবে? ৬,৬০০। আর ১/৮/২৪ এ হবে তোমার ৬,৮০০। আর করে লাভ নেই। ১/৮/২০ তে মিসেস মুনমুন শাহ যে ৳৬,০০০ পাবে সেটা কোন তারিখ অবধি? ১/৮/২০ থেকে ৩১/৭/২১। ঠিক আছে? এই সেলারিটা পাবে ১/৮/২১ থেকে ৩১/৭/২২। এই সেলারিটা পাবে ১/৮/২২ থেকে ৩১/৮/২৩। এই সেলারিটা পাবে ৭ হবে ১/৮/২৩ থেকে ৩১/৮/২৪। ঠিক আছে? পরেরটা দরকার নেই। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? ২৩-২৪। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? ২৩-২৪। ২৩-২৪ মানে ১/৪/২৩ থেকে ৩১/৩/২৪। ১/৪/২৩ থেকে ৩১/৩/২৪। তাহলে তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার ২৩-২৪ কোথায় পড়ছে? দেখো এখানে কিছুটা সময়কাল আছে, আবার এখানেও কিছুটা সময়কাল আছে। এখানে কতদিন সময় আছে? ১/৪/২৩ থেকে মানে এপ্রিল ২৩, মে ২৩, জুন ২৩, জুলাই ২৩। এখানে আমরা ৪ মাস পাবো। আর এখানে বাকি ৮ মাস পাবো। তাহলে আমাদের সেলারিটা কি হলো? ৬,৪০০ ইন্টু ৪ মাস আর ৬,৬০০ ইন্টু ৮ মাস। তো দেখো তাহলে ক্যালকুলেট করে কত দাঁড়াচ্ছে? ৬,৪০০ ইন্টু ৪
হচ্ছে 25,600 আর 6,600 ইন্টু 8 কত হচ্ছে 52,800। তাহলে 52,800 যোগ 25,600 যোগ করে হচ্ছে তোমার 78,400 টাকা বেসিক স্যালারি বেরিয়ে গেল আমাদের। দাগ কাটতে হবে, রুপিসের দুটো দাগ কাটলেই আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, দরকার নেই বেশি দাগ কাটা। রুপিসের দুটো দাগ কাটলে উপরে লেখালেখিগুলো আমরা জানি, লিখে সময় নষ্ট করছি। প্রথমে লিখবো বেসিক স্যালারি কত বের করলাম, ব্যাকে লিখে দেবো নো 78,400। তারপর কি বলছে ডিয়ারনেস অ্যালাউন্সেস, দেখো আমি লিখে রেখেছি 4,500 টাকা করে হবে, 4,500 পার মান্থ। দিয়ে লিখি 4,500 ইন্টু 12 কত হচ্ছে 54,000, আউটারে বসিয়ে দিলাম, ঠিক আছে। ডিএ, ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্সেস। ডিয়ারনেস অ্যালাউন্সেস এমন এক ধরনের অ্যালাউন্স, এটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। কি অ্যালাউন্স? ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স। এবার বলছি সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস। দেখো সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স এটা কি ধরনের অ্যালাউন্স? ফুললি ট্যাক্সেবল। আমাদের অঙ্কটা হয়ে যাক, আমরা বলে দেবো কোন কোনগুলো ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, এগুলো পড়ে যেতে হবে পরীক্ষায়। এটা এফটি মানে এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস এটাও কিন্তু ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, ঠিক আছে। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, তাহলে দুটো জিনিস পড়লাম। তাহলে এখানে লেখো সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস। অ্যামাউন্ট কত দিয়েছে 1,000 টাকা পার মান্থ, মানে 12,000 টাকা, 1,000 ইন্টু 12 12,000। নেক্সট কি বলেছে, সিটি কম্পেনসেটরি যেই অ্যালাউন্সটা হয়ে গেল, তারপর আমরা দেখি আর কি কি পয়েন্ট বাকি আছে। প্রথমটা এই পার্টটা হলো, এটা হলো, এটা হলো, এই জায়গাটা আমরা একটু পরে করছি। এবার আমরা প্রভিডেন্ট ফান্ডের কাজটা করে নিই। বলছে হার এমপ্লয়ার মানে তার মালিক মিসেস মুনমুন সাহার মালিক কন্ট্রিবিউট করেছে 13% অফ বেসিক স্যালারি অ্যান্ড ডিএ। বেসিক স্যালারি আর ডিএ যোগ করে যেটা হবে তার 13% কন্ট্রিবিউট করেছে কোথায়? আরপিএফ, রিকগনাইজ প্রভিডেন্ট। মেনলি তোমার পরীক্ষায় প্রভিডেন্ট ফান্ড বলতে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডই দেবে, আরপিএফই দেবে। তো আরপিএফ এ মালিক যত, দেখো স্যালারি করছো তুমি, স্যালারিতে কি আসবে? মালিকের থেকে যা পেয়েছো সেইগুলোই স্যালারিতে আসে। তো মালিক প্রভিডেন্ট ফান্ড মানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট 13%। গভর্নমেন্টের রুল কি 12% অব্দি ট্যাক্স ফ্রি, মানে এক্সেমশন পাওয়া যায় 12%। তো 12% এর বেশি কন্ট্রিবিউট করলে তার ট্যাক্সেবল হয়। তো 13% কন্ট্রিবিউট করেছে, তাহলে কত পার্সেন্ট উপর ট্যাক্সেবল হবে? 1%। বেসিক ডি এর উপর 1%। তাহলে লেখো এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, দেখো এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ এমপ্লয়ার contribution to RPF in excess of 12% of salary। কি লিখলাম? in excess of 12% of salary, ঠিক আছে। তো তাহলে কত হচ্ছে? বেসিক ছিল 78,000 টাকা, 78,400 টাকা, ডিএ ছিল 54,000 টাকা। বেসিক আর ডিএ যোগ করলাম, তার উপর 1% চাপ করো। 78,400 প্লাস 54,000 করে যেটা বেরোবে তার উপর 1% কত হচ্ছে? 1,324 টাকা। 1,324 টাকা হয়ে গেল। বেসিক হলো, ডিএ হলো, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স হলো, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ হলো। তাহলে বুঝতে পারছো পয়েন্টগুলো মাথায় রাখবে, পয়েন্টগুলো মাথায় রাখবে, ঠিক আছে। তো তাহলে কি বুঝতে পারলে? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে মালিক যত টাকা কন্ট্রিবিউট করবে 12% অব্দি ফ্রি, মানে এক্সেমশন পাওয়া যায়। 12% এর বেশি কন্ট্রিবিউট করলে সেটাই হবে ট্যাক্সেবল, হয়ে গেল। এইবার তুমি ভাবো এমপ্লয়ার তো আরপিএফ এ কন্ট্রিবিউট করেছে, একটা ফান্ডে কন্ট্রিবিউট করেছে, তার ফান্ডে কন্ট্রিবিউট করলে ফান্ডের ব্যালেন্স বাড়বে, ফান্ডের ব্যালেন্স বাড়লে কি হয়? ইন্টারেস্ট হয়। এবার গভর্নমেন্ট ইন্টারেস্টের রুল কি বলেছে? বলছে 9.5% অব্দি এক্সেমশন পাওয়া যাবে, কিন্তু 9.5 এর বেশি হলেই ট্যাক্সেবল, ঠিক আছে, ইন্টারেস্টের কথা। তো এখানে যেই ফান্ডে টাকাটা রেখে সেখানে কত পার্সেন্ট সুদ পাওয়া যাচ্ছে? 12%। তাহলে 9.5 এর বেশি আছে, তাহলে ট্যাক্স দিতে হবে। কত? 12 থেকে তুমি 9.5 বাদ দাও, কত হচ্ছে স্যার? 2.5। তাহলে এতটা হচ্ছে ট্যাক্সেবল। তাহলে লিখো
এরপর লেখো ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ in excess of 9.5% per annum. In excess of 9.5% per annum. ঠিক আছে তো? তাহলে কি লিখলাম? ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ ইন এক্সেস অফ 9.5% পার অ্যানাম। তাহলে ইন্টারেস্ট কত টাকা বলেছিল? ইন্টারেস্টের টাকাটা স্যার 1800 টাকা। 1800 টাকা ছিল ইন্টারেস্ট। এই 1800 টাকা ইন্টারেস্ট কি করে হলো? তুমি যেই ফান্ডে টাকা রেখেছো, ঠিক আছে, সেই ফান্ড তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়? স্যার আমাকে 12% ইন্টারেস্ট দেয়। তো 12%-এ 1800 টাকা বেরিয়েছে। তাহলে কত পার্সেন্ট এক্সট্রা আছে? 2.5। ওটা দেখো কত বেরোচ্ছে? 1800 বাই 12 ইন্টু 2.5 কত হচ্ছে? 375 টাকা। হয়ে গেল? এত অব্দি হলো? মোটামুটি বেসিক বেরোলো, ডিএ বেরোলো, বেশ কিছু অ্যালাউন্স যা যা ছিল করলাম, তার প্রভিডেন্ট ফান্ড করলাম। এবার এই এইচআরে আমরা লাস্ট যে আমরা ভিডিও আপলোড করলাম সেখানে সবার প্রথম এইচআরে নিয়ে বুঝিয়েছিলাম। তাহলে এখানে এইচআরে আছে। তার মানে মিসেস মুনমুন সাহা এএমসি কোম্পানি চাকরি করে, কোম্পানির মালিক ওকে এইচআর এর টাকা দিয়ে কত করে দিয়েছে স্যার? 2000 টাকা করে প্রতি মাসে দিয়েছে। ঠিক আছে। এবং ও কি নিজের বাড়ি থেকে অফিসে যাতায়াত করে নাকি ভাড়া বাড়ি থাকে? শি পেড রেন্ট। ও তার মানে ও ভাড়া বাড়িতে থাকে, কলকাতা শহরে একটা ভাড়া বাড়িতে বসবাস করে। তাহলে আমাকে এর একটা ওয়ার্কিংস করতে হবে, হাউস রেন্ট অ্যালাউন্সেস। নিচের দিকে লেখো হাউস রেন্ট অ্যালাউন্সের আমরা একটা ওয়ার্কিংস করবো। কি করবো? প্রথমে লিখবো এইচআরে তুমি কোম্পানি থেকে কত টাকা এইচআরে পেয়েছো। দেখ তুমি কোম্পানি থেকে এইচআরে বাবদ কত টাকা পেয়েছো? স্যার আমি কোম্পানি থেকে এইচআরে পেয়েছি 2000 টাকা করে প্রতি মাসে। প্রতি মাসে 2000 টাকা করে পেয়েছি। তা প্রতি মাসে 2000 টাকা করে পেলে বছরে কত পাইছি? 24,000 টাকা। এর থেকে মাইনাস করব কি? এক্সেমশন। আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এ রুল 2 এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। ঠিক আছে তো? তো প্রথমে লিখবো কি এইচআরে কত টাকা? এইচআরে স্যার 24,000 টাকা। ঠিক আছে। এবার লিখবো রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তো কত টাকা রেন্ট পে করা হয়েছে? দেখো রেন্টটা পে করা হয়েছে কত টাকা? রেন্ট পে করা হয়েছে কত টাকা স্যার? এই মিসেস মুনমুন শাহ যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে, সেই বাড়িওয়ালাকে প্রতি মাসে 3000 টাকা করে ভাড়া দেয়। তাহলে 3000 টাকা করে ভাড়া দেয়। তাহলে 3000 টাকা করে ভাড়া দিলে বছরে কত হয়? 36,000 টাকা। কেন? 3000 ইন্টু 12 মাইনাস 10% অফ স্যালারি। এবার স্যালারিটা বের করতে হবে। এখানে নিচে আলাদা করে রাফ করো। স্যালারি বলতে কি বোঝায়? বেসিক, ডিএ। এই অঙ্কে কমিশন নেই তাই আমি কমিশনটা লিখলাম না। বেসিক স্যালারি কত ছিল? 78,400। ডিএ কত ছিল? দেখো কোশ্চেন পুরো দেখে না। ডিএ ছিল 54,000। ঠিক আছে, ডিএ ছিল 54,000। করে যেটা বেরোবে, আচ্ছা বেসিক আর ডিএ যোগ করে দাও কত বেরোচ্ছে? 78,400 প্লাস 54,000 কত হচ্ছে? 1,32,400। তাহলে এর উপর 10%, 1,32,400 10% করলে কত হয়? 13,240। 36,000 মাইনাস 13,240 কত হচ্ছে? 22,760। ঠিক আছে। লাস্ট পয়েন্ট, সেটা কি? এই যে মিসেস মুনমুন সাহা যে ভাড়া বাড়ি থাকে কোন শহরে? কলকাতা। তো মেট্রো সিটিতে থাকলে 50% ছাড়, 50% অফ স্যালারি। কত? 1,32,400 তার 50%। কত হবে? 66,200। তিনটের মধ্যে ছোট কোনটা স্যার? 22,760 মাইনাস
24,000 থেকে যদি তুমি 22,760 মাইনাস করো কত বেরোচ্ছে? 1240। এইচ আর এ কত বেরোলো? 1240। এখানে লিখবো এইচ আর এ। এইচ আর এটা হচ্ছে ওয়ার্কিং করে বের করলো কত? 1240। তাহলে এইচ আর এটাও তোমাদের মধ্যে ক্লিয়ার হলো। ঠিক আছে, কটা পয়েন্ট হলো? এ বি সি ডি, 4টে পয়েন্ট আমরা করে দিলাম। এইবার আমাদের যা যা পয়েন্ট আছে জানো সেটা কি? পারকিউজিটস এর পয়েন্ট, পারকিউজিটস। ঠিক আছে, এবার আমরা এক একটা করে করবো। পারকিউজিটস এর পয়েন্টটা করবো, পারকিউজিটস। আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। আর একটা কথা বারবার আমরা বলেছি, মেইন ক্লাসে তো আমরা বারবার বলেছি, একটা কথা বারবার বলেছি যে যেই অঙ্কে আরএফএ দেবে সেই অঙ্কে এইচআরএ দেবে না, যেই অঙ্কে এইচআরএ দেবে সেই অঙ্কে আরএফএ দেবে না। এই অঙ্কে এইচআরএ দিয়েছে তাই আরএফএ দেয়নি। এরপরে যে অঙ্কটা করো সেই অঙ্কে আরএফএ দিয়েছে কিন্তু এইচআরএ দেয়নি। বুঝতে পারছো ব্যাপারটা? বলছে সি ইজ প্রোভাইডেড, মানে মিসেস মুনমুন সাহাকে তার মালিক প্রোভাইড করেছে। কি কি প্রোভাইড করেছে স্যার? মোটর গাড়ি, মোটর কার প্রোভাইড করেছে। ঠিক আছে, কে প্রোভাইড করেছে? মালিক প্রোভাইড করেছে। ঠিক আছে, মালিক গাড়ি প্রোভাইড করেছে। খরচা কি করেছে গাড়ির পেছনে? গাড়ির ড্রাইভার বলো, গাড়ির তেল ভরো, গাড়ির রিপেয়ার বলো, খরচাটা কে করেছে? এটা মালিকও করতে পারে, কর্মচারীও করতে পারে। কে করেছে খরচা? বলছে বলছে দেখো এখানে এই যে এন্টায়ার এক্সপেন্স মানে গাড়ি সংক্রান্ত যাবতীয় খরচা বর্ন বাই এমপ্লয়ার, মানে গাড়িটাও দিয়েছে মালিক, খরচাও করেছে মালিক। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, গাড়ির ক্যাপাসিটি। স্যার গাড়ির ক্যাপাসিটি বলেছে 1600 সিসি। 1600 সিসি, 1600 সিসিও বলতে পারে বা 16 এইচপিও বলতে পারে। ঠিক আছে, তো 16 সিসি গাড়ির ক্যাপাসিটি কত? 16 সিসি। এবং শুধু গাড়ি প্রোভাইড করেনি, গাড়ির সঙ্গে ড্রাইভার প্রোভাইড করেছে। আচ্ছা, এবং গাড়িটা কি পারপাসে ইউজ হচ্ছে? বলছে বোথ পারপাস, অফিস এবং প্রাইভেট দুটো পারপাসেই কিন্তু গাড়িটা ইউজ হচ্ছে। এরকম সিনারিওতে গাড়ির ক্ষেত্রে কি হয় আমি তোমাকে বলেছি, এই নোটটা খুব বারবার মাথায় রাখবে, এটা খুব দেয় পরীক্ষায়। গাড়ি, কার, কারের, কারটা, ঠিক আছে, কারটার পেছনে এক্সপেন্সেসটা বহন করছে কে? স্যার এক্সপেন্সেস বহন করছে ইআর মানে মালিক, এমপ্লয়ার। এই গাড়ি সংক্রান্ত মানে কার সংক্রান্ত ড্রাইভার বলো, মানে গাড়ি সংক্রান্ত যাবতীয় খরচা বিয়ার করছে মালিক। ঠিক আছে তো? আর গাড়িটা প্রোভাইড করেছে কি? ঠিক আছে, বা বলতে পারো গাড়িটা ওন কার, ওন কার। স্যার এটাও মালিক, ইয়ার। দুটো কাজই যদি মালিক করে, এবার দেখতে হবে ইউজ কি পারপাসে করছে। ইউজ, স্যার ইউজ বোথ পারপাসে করছে, ইউজ বোথ পারপাসে করছে। তাহলে যখনই ইউজ বোথ পারপাসে করবে তখন গাড়ির ক্যাপাসিটি কি আছে? গাড়ির ক্যাপাসিটি স্যার 16 এইচপি বা বলতে পারেন 1600 সিসি। যদি এই সিনারিও একদম পুরো এই সিনারিওটা আসার চান্স পরীক্ষায় 90% এই টপিকটা কারের এইটুকু। ঠিক আছে, যদি এরকম সিনারিও থাকে তখন হবে 1800 গাড়ির জন্য, 900 ড্রাইভারের জন্য ইন্টু 12। এটাই যদি 16টা ক্রস করে যায় তখন হয়ে যায়, ঠিক আছে, 2400 প্লাস 900 ইন্টু 12। ঠিক আছে তো? তাহলে এখানে তো 1600 ক্রস করেনি, 1600 মধ্যে আছে। তাহলে কি লিখবো? কার বলে লিখবো কত? 1800 প্লাস 900 ইন্টু 12, মানে খুব সম্ভবত অ্যান্সার হবে 32,400। হয়ে গেল। নেক্সট কি বলেছে পড়ো, কারের পর। স্যার কারটা হলো, কারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, অঙ্কটা চুজ করেছি, এর মধ্যে কত ইম্পর্টেন্ট পয়েন্ট তোলা আছে। বলছে সি ইজ প্রোভাইডেড, মানে মিসেস মুনমুন সাহাকে কি প্রোভাইড করা হয়েছে? সুইপার, ডোমেস্টিক সার্ভেন্ট, এইগুলো প্রোভাইড করা হয়েছে। সুইপার প্রোভাইড করা হয়েছে, কাজ করছে, চাকরি করতে যাচ্ছে, ঘর বাড়ি ঝাড়টানোর সময় কোথায়? ডোমেস্টিক সার্ভেন্ট রেখেছে, কাজ করে সময় কোথায়? কে প্রোভাইড করেছে? এগুলো প্রোভাইড করেছে। এর পেছনে খরচাপাতি কে করবে? মালিকই করবে, মালিকই করবে। তাহলে মালিকের থেকে প্রশ্ন হলো স্যার পারকিউজিটস কাকে বলে? পারকিউজিটস লিখলে সেকশন তো আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। পারকিউজিটস কাকে বলে?
যদি মালিকের থেকে যদি কোনো রকমের কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তাকে বলা হয় পারকিউজিটস। তাহলে সুইপার পাচ্ছে, ডোমেস্টিক সার্ভেন্টের সুবিধা পাচ্ছে, এগুলো তো এক্সট্রা বেনিফিট, তো এগুলো সব পারকিউজিটস এর মধ্যে পড়বে। তাই লেখো ওয়েজেস অফ সুইপার, ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট, বলেছে দ্য পেমেন্ট ফর হুইচ ইজ মেড বাই দ্য মালিক পেমেন্ট করে, মালিক পেমেন্ট করেছে। তাহলে কি লিখবো? ওয়েজেস অফ সুইপার, ঠিক আছে? সুইপারের ওয়েজেস কত হবে? 300 টাকা করে প্রতি মাসে। তাহলে 300 ইন্টু 12, 3600। ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট, ঠিক আছে, কত হচ্ছে? 600 টাকা করে, 600 ইন্টু 12, 6 12 72, 7200, 3600 হলো আর 7200। নেক্সট, তাহলে এই পয়েন্টটা হলো, পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। নেক্সট, জি নম্বর বলছে ইনকাম ট্যাক্স 3000 টাকা অ্যান্ড প্রফেশনাল ট্যাক্স 1200 টাকা আর ডিডাক্টেড ফ্রম হার স্যালারি। যে মিসেস মুনমুন সাহা তো সারা একটা ইনকাম করছে, বছরে প্রচুর টাকা ইনকাম করছে, তো ইনকাম করলে গভর্নমেন্ট তো ইনকাম ট্যাক্স নেবে। তো ওর স্যালারি থেকে, জানো তো এটা তোমরা নেক্সট সেমিস্টারে শিখবে, নেক্সট সেমিস্টারে শিখবে, ঠিক আছে? তো তোমরা ট্যাক্সেশন আছে তো নেক্সট সেমিস্টারে শিখবে। টিডিএস বলে একটা কনসেপ্ট শিখবে, সেকশন 192 তে বলা আছে, ঠিক আছে? 192 তে বলা আছে, বলছে 3000 টাকা ইনকাম ট্যাক্সের টাকা কাটছে। ওই যে চাকরি করছে না, যারা চাকরি করে, যারা চাকরি করে, বাড়িতে কেউ চাকরি জিজ্ঞাসা করবে, প্রতি মাসে মাইনা থেকে টিডিএস এর টাকা কেটে নেয়, মালিক কাটে টাকাটা, মালিক কেটে গভর্নমেন্টকে পরে জমা করে, টিডিএস এর টাকা কাটে। আর টিডিএস এর টাকা কাটাকেই বলা হয় ইনকাম ট্যাক্স, ডিডাক্টেড ফ্রম হার স্যালারি, ঠিক আছে? তার স্যালারি থেকে ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে, ঠিক আছে? দেখো স্যালারির মধ্যে কোন বলেছে, যেগুলো মালিকের থেকে পায়, কি মালিকের থেকে পাচ্ছে? আরে আমার আমার থেকে টাকা কেটে নিচ্ছে মালিক, ঠিক আছে? তো তো এটা কিন্তু আসবে না, স্যালারিতে আসে না, এটা স্যালারিতে আসে না, ঠিক আছে? তো আচ্ছা স্যার, বুঝেছি। প্রফেশনাল ট্যাক্সের টাকাও কেটে নিচ্ছে। তাহলে প্রফেশনাল ট্যাক্সের টাকা কাটলে তোমরা জানো, আমরা স্যালারি শিখেছি, ডিডাকশন পাওয়া যায়, প্রফেশনাল ট্যাক্স ডিডাকশন পাওয়া যায়। হ্যাঁ, যদি প্রফেশনাল ট্যাক্সের টাকা মালিক দিত তাহলে কিন্তু পার্কিউজিটস, মালিক দেয়নি। ইনকাম ট্যাক্সের টাকা মালিক দিলে পার্কিউজিটস, মালিক দেয়নি। এইগুলো মাথায় রাখতে হবে। তাহলে এই পয়েন্টটাও বলে দিলাম, যদি প্রফেশনাল ট্যাক্স এন্ট্রি করিনি লাস্টে করবো ডিডাকশন। আচ্ছা, এবার কি বলেছে, এইচ নম্বর পয়েন্টটা পরে করছি, আমরা আই নম্বর পয়েন্টটা করছি। হার এমপ্লয়ার মানে মিসেস মুনমুন শাহ যে মালিক, তাকে অ্যালট করেছে 1000 খানা শেয়ার। তার মালিক তাকে 1000 খানা শেয়ার অ্যালট করেছে। কত টাকা দামে? বলছে অ্যালট করেছে ইগুলি শেয়ারস টু হার অন 13,910, কত? 10 টাকা দাম, ঠিক আছে? 1/3/19 ওকে 1000টা শেয়ার, মানে তার মালিক এগ্রি করেছে টু অ্যালট 1000টা শেয়ার দেবে। 1/3/19 10 টাকা দামের শেয়ার, মার্কেটে সেই দিন না, 1/3/19 মার্কেটের শেয়ারগুলোর দাম কত করেছিল? 20 টাকা। উইথ অ্যান অপশন টু অ্যাকোয়ার দ্য শেয়ার উইদিন 3 মান্থ। সেই 1/3/19 এই অপশনটা দিয়েছে যে তুমি যদি 3 মাসের মধ্যে শেয়ারগুলো কেনো, তুমি যদি 3 মাসের মধ্যে শেয়ারগুলো কেনো, ঠিক আছে, যার মার্কেট দাম 20 টাকা, তোমাকে 10 টাকায় দিয়ে দেওয়া হবে। বিশেষ সাহা এক্সাইজ আর অপশন, সেই অপশনটা নিচে কবে? 24/5/23 অপশনটা নিয়েছে, 24/5/23 শেয়ারগুলো কিনেছে। তো সেই শেয়ারগুলো এক্সারসাইজ যেদিন হচ্ছে সেদিন মার্কেটে শেয়ারের দামগুলো কত করেছিল? 25 টাকা। ভাবো, 25 টাকা দামের শেয়ার তুমি কোম্পানি থেকে 10 টাকায় পেয়ে গেছো, ঠিক আছে? তুমি সেটা 10 টাকায় পেয়ে গেলো। তাহলে তুমি ভাবো, তুমি নিজে ভাবো, তুমি মিসেস মুনমুন শাহ, যেই শেয়ারগুলো তুমি মার্কেট থেকে কিনতে 25 টাকা লাগবে, সেই শেয়ারগুলো তুমি 10 টাকায় পেয়ে গেলো। তাহলে তাহলে কি হবে বলো? 25 টাকার শেয়ার তুমি 10, তুমি এক্সট্রা বেনিফিট পেলে, আর এক্সট্রা বেনিফিট তাকে কি বলে? পারকিউজিটস। অর্থাৎ 15 টাকা হয়ে যাবে পারকিউজিটস, 1000টা শেয়ার 15 টাকা করে, মানে 15,000 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো সুইট ইকুইটি শেয়ার, এটাকে বলা হয় সুইট ইকুইটি শেয়ার। 1000টা শেয়ার 15 টাকা করে, মানে কত হবে? এটা 25 মাইনাস 10, অ্যান্সার হলো 15,000। আর কোনো পারকিউজিটস আইটেম নেই, যোগ করে আমরা বাইরে বসবো। 32,400 যোগ 3,600 যোগ 7,200 যোগ 15,000, কত হচ্ছে? 58,200 টাকা। সব পয়েন্টই আমাদের হলো, লাস্ট পয়েন্ট বাকি আছে, লক করে শেষ করে দেবো।
যদিও আমরা লাস্ট পার্টে লাস্ট অঙ্কে এই পয়েন্টটাই বলেছিলাম ইউআরপিএফ থেকে টাকা তুললে তার রুলটা কি ছিল। বলছি বিফোর শি জয়েন্ট এএমসি লিমিটেড, সে এমসি কোম্পানি জয়েন করার আগে সে ভিসিসি কোম্পানিতে চাকরি করত। কে সে বলতে কে মিসেস মুনমুন শাহ, অ্যান্ড ওয়াজ আ মেম্বার অফ, সে ওখানকার কোন প্রভিডেন্ট ফান্ডের মেম্বার ছিল? ইউআরপিএফ, আনডিক্লেয়ার্ড প্রভিডেন্ট ফান্ডের মেম্বার ছিল। ডিউরিং দ্য ইয়ার সি রিসিভড অ্যাট দ্য ব্যালেন্স ফ্রম দ্য সেট ফান্ড ৭,৩০০। ঠিক আছে, ওই ইউআরপিএফ থেকে কত টাকা পাচ্ছে মালিক কর্মচারী? ৭,৩৬০ টাকা পাচ্ছে। এই ৭,৩৬০ টাকার মধ্যে তার নিজের কন্ট্রিবিউশন ছিল ৪,০০০ টাকা। নিজের কন্ট্রিবিউশন নট ট্যাক্সেবল হয়, এটা আগে বহুবার বলেছে। এবং ইন্টারেস্টটা নিজে যত টাকা কন্ট্রিবিউট করেছে, ইন্টারেস্ট ২০০ টাকা, এটা চলে আসে আদার্স সোর্স। ঠিক আছে, তার মানে আমাকে স্যালারি করতে হবে, দুটোর একটা পয়েন্ট আসলো না অঙ্কে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন ৩,০০০ আর মালিক যত কন্ট্রিবিউট করেছে তার উপর ইন্টারেস্ট, এই দুটো অ্যামাউন্ট ৩,০০০ প্লাস ১৬০, দুটো অ্যামাউন্টই চলে আসে প্রফিট ইন লিউ অফ স্যালারি, যেটা স্যালারির মধ্যেই আসে। এখানে লেখো প্রফিট ইন লিউ অফ স্যালারি। লিখবো লাম্প সাম রিসিভ ফ্রম ইউআরপিএফ, লাম্প সাম রিসিভ ফ্রম ইউআরপিএফ। কত টাকা? একবারে তুমি লেখো ৩,১৬০, যেটা আমরা আগে বুঝিয়েছি। শেষ, অঙ্ক শেষ, যোগ করে দেবো। 78,400 প্লাস 54,000 প্লাস 12,000 প্লাস 1324 প্লাস 375 প্লাস 1240 প্লাস 58,200 প্লাস 3160, টোটাল কত হচ্ছে? 2,08,699। যেটা বেরোয় তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে আমরা মাইনাস করতাম কি ডিডাকশন আন্ডার সেকশন 16 লেখ। ডিডাকশন আন্ডার সেকশন 16, প্রথমে কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্যালারি থেকে কত টাকা ছাড় পাওয়া যায়? স্যালারি থেকে ৫০,০০০ টাকা ছাড় পাওয়া যায়, স্ট্যান্ডার্ড। এটা এটা কোনদিন বলবে না, মনে রাখতে হবে। তারপর কি হয়? প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স ছিল, দেখো কোশ্চেনে বললাম না প্রফেশনাল ট্যাক্স কত টাকা? প্রফেশনাল ট্যাক্স এই যে ১২০০ টাকা, ১২০০ টাকা প্রফেশনাল ট্যাক্স। ঠিক আছে, তার স্যালারি থেকে কাটছে, তাহলে কত হবে? ৫১,২০০ মাইনাস করো, করে অঙ্কটা বের করো। এর থেকে ৫১,২০০ মাইনাস করো, কত হচ্ছে অ্যান্সার? ১,৫৭,৪৯৯, মানে ওটা ৫০০ আর কি ধরে নাও। এটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। তাহলে মোটামুটি ভাবে বুঝতে পারলে, এখান থেকে অঙ্কটা কিন্তু তোমাদের আশা করি কিছুটা হলেও বুঝতে পারলে। এরপরের অঙ্কটা করো। দেখো স্টুডেন্টস, এই টপিকের উপর স্যালারির উপর লাস্ট অঙ্ক করলেই কিন্তু আমাদের স্যালারির যে লাস্ট মিনিট ফাইনাল টাচ একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে তো? বলছে শ্রী কুমার চ্যাটার্জি, a resident of India, furnishes the under-noted particulars of his income for the previous year 23-24. Compute his taxable salary. কি বের করো? taxable salary বের করতে বলেছিল। তো ওরা কোশ্চেনে, আমরা আগের অঙ্ক তো নর্মাল অঙ্ক করলাম, বেসিক স্যালারি দিয়েছিল পে স্কেল দেওয়া, আর এখানে নেট স্যালারি দিয়ে দিলে কি করে করতে হয়? নেট স্যালারি দিয়ে দিয়েছে, নেট স্যালারি ডট। ঠিক আছে তো? নেট স্যালারি দিয়ে দিয়েছে ১,৩০,০০০। এবার বলছে ডিডাকশন মেড ফ্রম আর স্যালারি বিল, তার স্যালারি বিল থেকে কিসে কি টাকা? ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে, ওন কন্ট্রিবিউশন ও আরপিএফ কেটেছে, আর রিপেমেন্ট অফ লোন ফ্রম প্রভিডেন্ট ফান্ড, এই ৩টে টাকা কেটেছে। যদি এই ৩টে টাকা না কাটতো তাহলে স্যালারি কি হতো? স্যার বাড়তো, এই তো। যদি শ্রী কুমার চ্যাটার্জির স্যালারি থেকে এই ৩টে টাকা না কাটা, স্যালারি কি হতো? স্যার স্যালারি বেশি হতো। চলো অঙ্কটা আরম্ভ করি। আমরা দাগ কাটি, আমরা অলরেডি দাগ কেটে নিয়েছি, দেখো রুপিসে ৩টে ঘর করে নিয়েছি। তো প্রথমে যেহেতু আগের অঙ্কটা বেসিক স্যালারি দিয়েছিল, আর এই অঙ্কটা বেসিক স্যালারি দিলে কিভাবে করতে হয় এটা দেখালাম, এবার নেট স্যালারি দিয়ে দিলে কিভাবে করতে হয় সেটাও দেখে নাও।
নেট স্যালারি প্রথমে লিখবো কি নেট স্যালারি। দেখো কত বলেছে অঙ্কে নেট স্যালারি, বলেছে 1,30,000। সেকেন্ড ঘরে লিখবো এটা 1,30,000। এর সাথে যোগ করব ডিডাকশন ফ্রম স্যালারি। ঠিক আছে? নরমালি ভাবো তুমি চাকরি করে হাতে টাকা নিয়ে এসছো, বাড়িতে টাকাটা নিয়ে এসছো। ঠিক আছে? এবার তোমরা ভাবো যখন চাকরি করবে বা কেউ যদি ফ্যামিলিতে কেউ যদি চাকরি করে, ব্যবসা না করে কারণ কেউ তো চাকরি করছে, চাকরি করে। ঠিক আছে? তো চাকরি করলে দেখবি বলে এই জানিস আমি বাড়ি করার জন্য লোন নিয়েছিলাম তো অফিস থেকে প্রভিডেন্ট ফান্ড টাকা কাটে, ইনকাম ট্যাক্সের টাকা কাটে, প্রফেশনাল ট্যাক্সের টাকা কাটে। যদি এই টাকাগুলো না কাটতো তাহলে স্যালারি তো আরো বাড়িতে বেশি নিয়ে আসতো। এটাই বলছি। তাই তো? নেট স্যালারি দিয়ে দিয়েছে। এর সাথে কি যোগ করব? ডিডাকশন ফ্রম স্যালারি। ডিডাকশন ফ্রম স্যালারি, স্যালারি থেকে কেটেছি। যদি এই টাকাগুলো না কাটো স্যালারি বাড়ত। ঠিক আছে? তাহলে যোগ করব। অ্যাকচুয়ালি নেট স্যালারি দিয়ে দিলে তোমাকে টার্গেট করতে হবে ওটাকে বেসিক স্যালারিতে নিয়ে যাওয়া। বেসিক স্যালারি। তাই করছি। ঠিক আছে? কিসের টাকা কেটেছে দেখে লেখো। কিসের টাকা কেটেছে? স্যার ইনকাম ট্যাক্স ১২০০ টাকা। লেখো ইনকাম ট্যাক্স ১২০০। আর কিসের টাকা কেটেছে? ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ ৩,০০০। লেখো ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ ৩,০০০। আর কিসের টাকা কেটেছে স্যার? রিপেমেন্ট অফ লোন ফ্রম প্রভিডেন্ট ফান্ড। রিপেমেন্ট অফ লোন লেখো। ৳১৮০০। নরমালি যে এই তোমার যারা চাকরি করতে গেছে তো টিডিএস এর টাকা কাটো, টিডিএস টাকা কেটেছে। প্রভিডেন্ট ফান্ডে যেমন মালিকও টাকা দেয়, তেমনি এমপ্লয়ির অ্যাকাউন্ট থেকে যত টাকা কাটে, যদি ৳১০,০০০ কাটে মালিকও ৳১০,০০০ দিয়ে দেয়। ঠিক আছে? তো এমপ্লয়ির অ্যাকাউন্টে কেটেছে কত? ৳৩,০০০। ঠিক আছে? আর রিপেমেন্ট অফ লোন, লোন নিলে তো রিপেমেন্ট করতে হবে। ঠিক আছে তো? তো এই ৩ টে টাকা কেটেছে। এই ৩ টে টাকা না কাটলে স্যালারিটা আরো বেশি হতো। তাহলে ৩ আর ৩ ৳৬,০০০। কত হচ্ছে? ১,৩৬,০০০। টোটাল করে কত হলো? ১,৩৬,০০০। যেটা বেরোলো তাকে বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে যোগ না করলেও হবে এই অবধি রাখো। এইবার কি হবে? এই যে যেটা বেরোলো না নেট স্যালারির সাথে ডিডাকশন যোগ করলে এটাকে বলা হয় বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্স। বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্স এই ৩ টে যোগ করে এটা বেরোবে। এর সাথে তোমাকে অ্যালাউন্স গুলো বাদ দিতে হবে। তো কি অ্যালাউন্স দিয়েছে অঙ্কে? স্যার আচ্ছা এর পয়েন্টটা হলো আর এখানে এই পয়েন্টটা হলো। কি অ্যালাউন্স দিয়েছে অঙ্কে? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আর কনভেয়ান্স অ্যালাউন্স। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত ছিল? ৳২৫০ করে প্রতি মাসে। কত ছিল? ৳২৫০ করে প্রতি মাসে। তাহলে ২৫০ ইন্টু ১২ এর থেকে মাইনাস করো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। তাহলে ২৫০ ইন্টু ১২ করলে কত হয়? ৳৩,০০০। বাদ দেবো আর কি? কনভেয়ান্স অ্যালাউন্সেস। কত টাকা ছিল কনভেয়ান্স অ্যালাউন্স দেখো? কনভেয়ান্স অ্যালাউন্স ছিল তোমার কোশ্চেনে ৳৮০০ করে প্রতি মাসে। তার মানে ৮০০ ইন্টু ১২ ৯,৬০০। তাহলে ১,৩৬,০০০ থেকে যদি তুমি ১২,৬০০ বাদ দাও কত হচ্ছে? ১,২৩,৪০০। তা আমি এটাই বলতে চাইছি তোমাকে যদি তোমার পরীক্ষার কোশ্চেনে নেট স্যালারি বলে দেয়, তার সাথে যে টাকাগুলো কাটা হয়েছে সে টাকাগুলো যোগ করো। যোগ করলে বেরোয় বেসিক প্লাস ডিএ প্লাস অ্যালাউন্সেস। তো এর থেকে মানে এই যে এই ১,৩৬,০০০ বেসিক স্যালারির টাকা আছে, ডিএ এর টাকা আছে প্লাস বাকি সব অ্যালাউন্স এর টাকাগুলো আছে। এর থেকে যদি তুমি অ্যালাউন্স গুলো বাদ দিয়ে দাও তাহলে তো তোমার বেসিক আর ডিএ বেরিয়ে যাচ্ছে, তাই না? বেসিক আর ডিএ বেরিয়ে যাচ্ছে। যেটা বেরোলো তাকে বলে বেসিক আর ডিএ। দেখো এবার অঙ্ক ১ম দিয়ে আরম্ভ। এবার ১ম এ লিখব কি অ্যালাউন্স, একটা করে অ্যালাউন্স। ১ম এ লিখব চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস লেখো।
তো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স তুমি কত টাকা পেয়েছো? ৩,০০০ টাকা পেয়েছো। এবার এর উপর ছাড় আছে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে তোমার ছাড় আছে তো, না? কি ছাড় আছে? এক্সামিশন লেখো এখানে, এক্সামিশন ছাড় কি? চিলড্রেন যদি বাইরে থেকে পড়াশোনা করে তাহলে ১০০ টাকা ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম দুজনের জন্য। তো লেখো এক্সামিশন লেখো ১০০ ইন্টু ১২ ইন্টু ২ ২৪০০ টাকা। তাহলে ৩,০০০ টাকা পেয়ে যাও, ২৪০০ টাকা ছাড় পেলে ৬০০ টাকার উপর ট্যাক্স দিতে হবে। এবার হচ্ছে কনভেয়ান্স অ্যালাউন্সেস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যাতায়াত ভাতা। আর এই ধরনের অ্যালাউন্সটা কি হয়? অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা হয় তত টাকাই ছাড় পাওয়া যায়। ঠিক আছে? কত যে ৮০০ ইন্টু ১২ ৯,৬০০ টাকা তুমি পেয়েছো। এবার মাইনাস করবো এক্সেমশন। এর এক্সেমশনের রুলটা কি? অফিসিয়াল পারপাসে তুমি যত টাকা খরচা করো তত টাকাই ছাড় পাও। হি ইউজেস হিজ কার, তার গাড়িটা অফিসিয়াল পারপাসে ইউজ করেছে। দ্য এভারেজ কস্ট অফ রানিং অ্যান্ড মেইনটেন্যান্স ১,০০০ টাকা পার মান্থ। প্রতি মাসে ১,০০০ টাকা করে রানিং অ্যান্ড মেইনটেন্যান্স খরচা। মানে ১২,০০০ টাকা। বছরে ১২,০০০ টাকা খরচা। তার মধ্যে 60% খরচা করেছে প্রাইভেট পারপাসে। তাই তো? ১২,০০০ টাকার মধ্যে 60% প্রাইভেট পারপাসে খরচা হয়। তাহলে ১২,০০০ টাকার বাকি 40% অফিস পারপাসে। তাহলে ১,০০০ ইন্টু ১২, ১২,০০০ ইন্টু 40%। দেখে নিই পয়েন্টটা। ১,০০০ টাকা করে খরচা, ১,০০০ ইন্টু ১২, ১২,০০০ টাকা, তারপর 60% প্রাইভেট পারপাস খরচা, তারপর 40% অফিসিয়াল পারপাস। ১২,০০০ 40% করলে কত হয়? ৪,৮০০। ৯,৬০০ থেকে ৪,৮০০ বাদ দিলে কত হয়? ৪,৮০০। তাহলে দুটো পয়েন্ট বললাম। তাহলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সটা কি? ১০০ টাকা করে ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম দুজনের জন্য। কনভেয়ান্স অ্যালাউন্স জিনিসটা কি? এই যাতায়াত ভাতা। কনভেয়ান্স অ্যালাউন্স কি বললাম? অফিসিয়াল পারপাসে যত টাকা খরচা হবে তত টাকাই ছাড় পাওয়া যায়। এবার কি বলি ই নম্বর পয়েন্টটা, হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন ইন কলকাতা। শ্রী কুমার চ্যাটার্জিকে একটা আরএফএ প্রোভাইড, আগের অঙ্কটা এইচআর ছিল, এই অঙ্কে আরএফএ প্রোভাইড করে, তাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়েছে। তাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করা যায় কোথায়? কলকাতায়। ফর হুইচ দ্য এমপ্লয়ার পে রেন্ট 2,500। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাকে আগে ওয়ার্কিংসটা করতে হবে। ওয়ার্কিংসটার নাম লিখবো কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। ব্যাকে লিখো ইট ইজ টেকেন অন হায়ার। আমি রেন্ট ফ্রি অ্যাকাউন্টের রুল বলে দিয়েছি, লিখিয়ে দিয়েছি অনেক আগে। কিছু আজকেও বললাম। রেন্ট ফ্রি অ্যাকাউন্টটা কি বলছে? তুমি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তাই তো? রেন্ট ফ্রি অ্যাকাউন্ট বলছে ইট ইজ টেকেন অন হায়ার। ইট ইজ টেকেন অন হায়ার। দেখো মালিকের নিজের বাড়িতেও থাকতে দিতে পারে। আর মালিকের নিজের বাড়িতে জায়গা না থাকলে ঘর ভাড়া করে দেবে। তো এখানে সেটা বলে ইট ইজ টেকেন অন হায়ার। তো এখানে ১ম এ যেটা করতে হয় সেটা হচ্ছে ফর ফার্স্ট 5 মান্থস। কি নিয়ম? রেন্ট পেড অর ফর 5 মান্থস, ফর ফার্স্ট 5 মান্থস, প্রথম ৫ মাস মানে পুরনো নিয়ম, পুরনো নিয়ম। তখন পুরনো নিয়মে স্যালারি কত ছিল? ১৫% অর 15% অফ স্যালারি, হুইচ এভার ইজ লোয়ার। তাহলে রেন্ট পেড কত টাকা করে ছিল দেখো? এখানে বলেছে এমপ্লয়ার পে করেছে ২৩৫০ টাকা করে রেন্ট। তাহলে এখানে কি করব? ২৩৫০ ইন্টু ১২ অর 15% অফ স্যালারি। তাহলে তোমাকে ওয়ার্কিংস করতে হবে নিচে স্যালারি। স্যালারি বলতে বেসিক প্লাস ডিএ, এই দুটো তো হবেই এই অঙ্কে। আর কি হবে বেসিক দিয়ে ছাড়া? স্যার বেসিক দিয়ে ছাড়া হবে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আর কনভেয়ান্স অ্যালাউন্স। লেখো
চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আর কনভেয়ান্স অ্যালাউন্স। বেসিক, বেসিক কত ছিল দেখো, বেসিক আর ডিএ মিলিয়েই ছিল, বেসিক আর ডিএ মিলিয়ে কত ছিল, 1,23,400, 1,23,400 বেসিক আর ডিএ মিলিয়ে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত বের করলাম আমরা, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স দেখো স্যার 600 টাকা আর কনভেয়ান্স 850 টাকা। এক লাখ তেইশ হাজার চারশো আর ছশো, 1,24,000, 1,24,004, 1,28,800। তাহলে স্যালারি বেরোলো কত, 1,28,800, তাই তো? তাহলে এখানে 15% স্যালারি দেখো, 1,28,800 ইন্টু 5/12, কারণ এই যে স্যালারিটা 12 মাস, তাহলে 5 মাসে কত, কত হচ্ছে, এত ইন্টু 15%। ক্যালকুলেট করে আরেকবার দেখা নাও, 1,28,800 ইন্টু 15% ইন্টু 5/12। তাহলে এইটুকু করে কত, 8,050। 2,350 ইন্টু 12 করলে কত হয়, 28,200। সেই দুটোর মধ্যে ছোট কোনটা, 8,050। করে লিখবো লাস্ট 7 মান্থ। কি লিখবো, রেন্ট পেড, ঠিক আছে, লাস্ট 7 মানে এখন, এখন কি হচ্ছে, এখন হচ্ছে 10% অফ স্যালারি, লেখো রেন্ট পেড অর 10% অফ স্যালারি। 2,350, ঠিক আছে তো, ইন্টু 7 অর 10% অফ স্যালারি। স্যালারি কত বেরোলো আমাদের, স্যালারি বেরোলো দেখো 1,28,800 ইন্টু 7/12, মানে 1,28,800 স্যালারি 12 মাসে, 7 কত, 7/12 ইন্টু 10%। করো 1,28,800 ইন্টু 7/12 ইন্টু 10%, কত হচ্ছে, 7,513। এটা হচ্ছে 7,513, ওটা 2,350 ইন্টু 7, 16,450, কত হচ্ছে, 7,513। আচ্ছা এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, এটা 2,350 ইন্টু 12 করেছিলাম, এটা হবে 5, এটা 5 মাস হবে। 2,350 ইন্টু 5 কত হচ্ছে, 11,750। ছোট কোনটা, 11,750, 18,050, ছোট হচ্ছে 8,050, আর এখানে ছোট হচ্ছে তোমার 7,513, দুটো যোগফল। কি বেরোলো, 15,563, যেটা বেরোলো তাকে বলা হয় আনফার্নিশড অ্যাকোমোডেশন। ঠিক আছে, এটাকে বেরোলো আনফার্নিশড অ্যাকোমোডেশন। দেখো ফার্নিচার দিয়েছে, কিন্তু ফার্নিচার হোয়াইট করে, হ্যাঁ স্যার ফার্নিচার দেওয়া হয়েছে, ফার্নিচার দেওয়া হয়েছে, ফার্নিচার তো মালিকের নিজের ছিল না, মালিক ভাড়া করেছে, ভাড়া করলে ভাড়া করা ভ্যালু 150 টাকা করে প্রতি মাসে। হায়ার চার্জেস অফ ফার্নিচার বলে
150 টাকা করে প্রতি মাসে। 150 ইন্টু 12 কত হচ্ছে? 1800। 11,363। এবার বলেছে ওই তাকে একটা এই শ্রী কুমার চ্যাটার্জিকে একটা সুইপার প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে? সুইপার। ঠিক আছে? যে সুইপার প্রোভাইড করা যে সুইপারের স্যালারিটা কে দেবে? মালিক দেবে ৳200 এটাও পার কিউইটস। আচ্ছা এটা তো হলো 13,363 উপরে লিখে দাও 13,363 এখানে লেখো পার কিউজিটস আন্ডার সেকশন 17 সাবসেকশন লিখবো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন কত বের হলো? 13,363। এবার কি বলেছে? এবার বলছে যে ওই যে শ্রী কুমার চ্যাটার্জির সুইপার রেখেছে সুইপার সুইপারকে ৳200 করে প্রতিদিন দিতে লেখো ওই যে সব সুইপার 200 ইন্টু 24 তাহলে নম্বর পয়েন্টটা হলো নম্বর পয়েন্টটা কি বলেছে? হি ইজ প্রোভাইডেড উইথ আ টেলিফোন তাকে একটা টেলিফোন প্রোভাইড করা হয়েছে। কে প্রোভাইড করেছে? মালিক টেলিফোন প্রোভাইড করেছে। হুইচ ইজ ইউজড both for private and official purpose তো টেলিফোন যদি মালিক প্রোভাইড করে ওটাকে ট্যাক্স ফ্রি পারকুইজিট বলে। কি বললাম? টেলিফোন যদি মালিক প্রোভাইড করে ওটাকে ট্যাক্স ফ্রি পারকুইজিট বলে। তাহলে লেখো টেলিফোন লিখবে কি ট্যাক্স ফ্রি পারকুইজিট। হয়ে গেল এটা। আর কি বলছে? কোম্পানি পেড টেলিফোন বিল ওটা তো বললাম টেলিফোন বিল হিজ এমপ্লয়ার পেড ফর হিম প্রফেশনাল ট্যাক্স 480 তার মালিক প্রফেশনাল ট্যাক্স 480 দিয়ে দিয়েছে আর ইনকাম ট্যাক্স পেনাল্টি 1,000 টাকা দিয়েছে। পারকুইটসে লেখো প্রফেশনাল ট্যাক্স এটা মালিক দিয়ে দিয়েছে। হ্যাঁ তো মালিক কত টাকা প্রফেশনাল ট্যাক্স দিয়ে দিয়েছে? দেখো প্রফেশনাল ট্যাক্স কত দিয়ে দিয়েছে মালিক? 480 আর ইনকাম ট্যাক্স 1,000। ইনকাম ট্যাক্স 1,000 এইগুলো মালিক দিয়েছে। মালিক দিয়ে দিলেই পারকিউটসে আসবে। মালিক দিয়ে দিলেই পারকিউটসে আসবে। হ্যাঁ নেক্সট কি বলেছে? এটা তো হলো বলছে হিজ এমপ্লয়ার তার মালিক তাকে 100টা শেয়ার অ্যালট করেছে 28 টাকা দামে কিন্তু মার্কেটে শেয়ারগুলোর দাম 32 টাকা 32 টাকা শেয়ার ওকে 28 টাকা দিয়ে 4 টাকা বেনিফিট পেয়ে গেছো। এটাও পারকিউজিটস লেখো। শেয়ার ইস্যু অ্যাট কনসেশনাল রেট কি লিখলাম? শেয়ার ইস্যুর একটা কনসেশনাল রেট 32 মানে 28 4 ইন্টু 100 400।
তারপর কি তার এমপ্লয়ার কন্ট্রিবিউট করে 12% অফ স্যালারি। আমি আগেই বলেছি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে, ঠিক আছে? এমপ্লয়ার যত টাকা কন্ট্রিবিউট করে 12% অব্দি ফ্রি, 12% উপর হলে ট্যাক্সেবল। ঠিক আছে তো? তাহলে লেখো এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ employer contribution to RPF in excess of 12% of salary. এটা কিছু হবে না, কারণ 12% এর অতিরিক্ত হলেই ট্যাক্সেবল হতো। আচ্ছা, এখানে ইন্টারেস্ট ক্রেডিটের কথা কিছু বলেনি, ঠিক আছে, চেপে গেলাম, বলেনি। বলছে ডিউরিং দ্য ইয়ার হি স্পেন্ড, মানে সে কুমার চ্যাটার্জি খরচা করে 17 লাখ টাকা খরচা করেছে অফ হিজ ওয়াইফ ইন আ রিকগনাইজড মেডিকেল ইনস্টিটিউশন এন্ড হিজ এমপ্লয়ার রিএম্বার্স দ্য এন্টায়ার অ্যামাউন্ট। এটাও কিন্তু আসবে না, ঠিক আছে, এটাও কিন্তু আসবে না। রিএম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্সেস নীল হয়, লেখো। রিএম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্সেস বলে নীল, শেষ, যোগ করো। 1,23,400 যোগ 600 মানে 1,24,000 যোগ 4,800 1,28,800 যোগ 13,363 যোগ 2,400 যোগ 480 যোগ 1000 যোগ 400 যোগ কত? 1,46,443। এর থেকে মাইনাস করো ডিডাকশন আন্ডার সেক্টর 16। প্রথমে লেখো স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা আর প্রফেশনাল ট্যাক্স। স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা লিখলাম 50,000 টাকার প্রফেশনাল ট্যাক্স। দেখো কোশ্চেনে প্রফেশনাল ট্যাক্স কত বলেছে, শুরুতে বলেছিল 480, দেখো প্রফেশনাল ট্যাক্স বলেছে 480, এই যে 480 লিখে দেবে। 50,480 যোগ করলে কত হয়? 50,480 বাদ দাও। 146,443 মাইনাস 50,480 কত হচ্ছে? 95,963। এটা হলো ইনকাম ফ্রম স্যালারি। তাহলে তোমরা দেখতে পারলে, তাহলে তোমরা কি দেখতে পারলে যে দুটো মক টেস্ট পেপারে যে দুটো বড় বড় 15 নম্বর স্যালারি ছিল, দুটো অঙ্ক করে দিলাম, ঠিক আছে? তো ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু বেনিফিট হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিও থেকে লাইক এবং কমেন্ট করবে। ঠিক আছে, টাটা, বাই বাই, ধন্যবাদ।